কৃষ্ণ হরে হরে, ওকে আমি বরণ করে তুলে নেব ঘরে। তুমি বুঝতে পারছো না মহাদেব। আরে এত বুঝাবুঝির কি আছে ভাইয়া? পাত্র হিসাবে তো আমি খারাপ নয়। আমার দুর্গা যখন মারা গেছে, দেখুন আমার 3 বিঘে জমি, একটা পিলাই বাড়ি, সবই তো তোমার মেয়েই পাবে। আচ্ছা আচ্ছা, তুমি আর প্রতিবেশী, সেই জন্যই তো তোমার দুঃখে আমার প্রাণ কাঁদে বেশি। আর ভাই যে ওইভাবে লাউ গাছ, ওই পুঁই গাছের শাখা ধরলে আজকালকার ছেলে মেয়ের বিয়ে হবে না ভাইয়া। কিন্তু তুমি তো দোষবর, তার ওপর তোমার একটা ছেলে আছে। আরে তাতে কি? হরে কৃষ্ণ হরে হরে, ওই ভাগ্যবতী মেয়েরা এমন ঘরেই পড়ে যাকে বলে না বিয়েই কানাইয়ের মা। কিন্তু তোমার বয়স তো আমার মেয়ের চেয়ে অনেক বেশি। সোনার আংটি বেকা হলে দাম কমে না ভাইয়া, বরং অনেক বাড়ে। ঠিক আছে, দেখি যদি আমি মেয়েকে মত করাতে পারি। এই আজকালকার বাবা মায়ের মুদ্রা একটা দোষ। আরে মেয়ের আমার মতামত কিসে? আজকালকার ওই রংবাজ মেয়েগুলোর ওই আবেগ ছাড়া আছে কি ভাইয়া? তো মেয়ে যখন বড় হয়েছে, তার মতামতের প্রয়োজন আছে কি? এতদিন আমি তোমাকে বুদ্ধিমান ভাবতাম, কিন্তু আজ বুঝতে পারলাম তুমি একটা নিরেট গভীর। আরে ভাইয়া, মেয়ের মতে হয়তো বিয়ে হয়, তাতে কোনোদিন সুখ হয় না। আমাদের মতো মানুষের সুখ মরণে, আর শান্তি শ্মশানে। কাকুলি, কি বলছিস তুই? তোর কপালে রক্ত কেন? গরিব হয়ে জন্মানোর পুরস্কার বাবা। ওরা জোর করে আমাদের জমি ধান কেটে নিচ্ছিল, তাই তুমি বাধা দিতে গিয়েছিলাম বলে ওদের লাঠির গায়ে আজ আমার এই অবস্থা। সে কি কথা? হরে হরে হরে, এইসব রক্তারক্তি আমি সহ্য করব কি করে? চলি ভাইয়া, পরে ও বিষয়ে কথা বলব। কাকুলি রে, ওই কপালটা তুই সারিয়ে রাখি, পরে এসে তোকে আমি নিয়ে যাব। হরে কৃষ্ণ হরে হরে, বুদ্ধিমানেরা এসব জায়গা থেকে গায়ে গামছা দিয়ে কেটে পড়ে। মনে রে কিসির কাজ মানো না, জয় নিতাই জয়। কারা ধান কেটে নিচ্ছে? আমার জমি আমি নিজেই চাষ করেছি। সেটা তো আমিও জানি বাবা, কিন্তু ওরা যে বলছে ওরা নাকি ধান সমেত তোমার সব জমি কিনে নিয়েছে। ওরা কারা? তুই ওদের চিনিস না? না বাবা, ওরা ভাড়া করে আনালো। তবে তবে একজনকে আমি চিনি বাবা। কে সে? কি নাম তার? পিটার, জন পিটার। পিটার মানে? এ নাম তো আমি কোনোদিন শুনিনি। अभी सुनिए अलीन, अभी सुंदरलाल की सहचर। अभी तक आप सबको घेराव करने के लिए आपके पास आया। কেন তোমরা আমার জমি ধান কাটছো? কে তোমাদের ধান কাটতে বলেছে? আমি এই বিক্রমপুরের বকুর হেনে বাদশাহ এই সুন্দরলাল। হাসিয়ে থামে, আমার প্রশ্নের উত্তর দাও। বলো, আমার জমি ধান কাটা অধিকার তোমাকে কে দিয়েছে? আমি। তার মানে? মানে তুমি আমাকে বিক্রি করে দিয়েছো, আর সেই অধিকারে আমি। না, এই মিথ্যা, এসব সব ষড়যন্ত্র। সত্য মিথ্যার দোলায় দুলতে দুলতে আগামী 1 মাসের মধ্যে ওই জমিতে গড়ে উঠবে আমার জনতার সুরা ব্যান্ডের মদের কারখানা। আমি হব সেই কারখানার ম্যানেজার, মিস্টার অলোক দাস। পরে হতে হবে কেন দাদা? ম্যানেজার তো তুমি এখনই হয়ে বসে আছো। তার মানে কি বলতে চাইছিস তুই? আদর
হর্ষবান অবিনাশ দাসের একমাত্র শিক্ষিত ছেলে হয়ে গলা পর্যন্ত মদ গিলে এই কথাটা জিজ্ঞাসা করতে তোমার লজ্জা করছে না? করছে না, তার কারণ একটা কারখানা ম্যানেজার মানে হাই সোসাইটি মানুষ, তাই একটু একটু মদ না খেলে তোর বেশি থাকবে না এই তো। কিন্তু তোদের ওই শয়তানির কারখানা হলেই তবেই তো তুই ম্যানেজার হবি। আলমত, আমি যখন কথা দিয়েছি তখন ওই জমিতে কারখানা হবেই। তুই কোনোদিনই পারবি না শয়তান। নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো, কারণ এখন আমার তোর হাতের মুঠোয় তুরুপের তাস শ্রীমান অলোক দাস। তোমার সেই তুরুপের তাসকে আমি এক্ষুনি গলায় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেব। তার আগে ওই জমি তোমাকে আমার নামে লিখে দিতে হবে। বেকারত্বের জ্বালায় ভুগতে ভুগতে আজ আমি চাকরির স্বাদ পেয়েছি, তাই সেই স্বাদ পূরণ করতে যে কোনো কাজ আমি করতে প্রস্তুত। ওরে হলো, তুই মানুষ থেকে জানোয়ার হয়ে গেলি। আমি জানোয়ার, আর সেই জানোয়ারের থামায় আজ তোমাদের ওই বাপ বেটির জিন্দেগি একদম খতম হয়ে যাবে। বস এসো সুন্দরী। ছেড়ে দে শয়তান বাবা। আমাদের কথা মতো না শুনলে তোমাকে যে আজ আমাকে আমার বুকেই থাকতে হবে। ভয় নেই নে ভাবি নেই, তোর দাদা চাকরির নেশায় মাতাল হয়ে যেতে পারে, কিন্তু তোর বাবা যে এখনো বেঁচে আছে। तुम चिंता আছে, लेकिन कितना टाइम तुम चिंता থাকবে? আমাদের বাত না শুনলে তোমার মন কোই স্টপ করতে পারবে না। বাবা ছেড়ে দাও। ওদিকে নয় সুন্দরী, আমাদের কথা মতো কাজ না হলে তোমাকে যে আমার বুকেই থাকতে হবে। আমার উপরটা যতটা সুন্দর, ভিতরটা ততটাই রক্তাক্ত লাল, দুয়ে মিলে আমি সুন্দর লালি। সারে কুত্তে কি ওলাদ, আমাদের বাত শুনবে কি না? না না না, মৃত্যু তোমার ডাক দিয়েছে, মূর্তি তোমাকে হবে। তোমার মৃত্যুর পর তোমার ওই আঙুলের তুলে টিপসাপ দিয়ে নেব, তবু ওই জমি আমার চাই, কারখানা ওখানে হবেই। মশা মেরে গরমে কামান বিপ্লব মারিয়াছে। আমাদের ডান হাতে হাত করা, বাম হাতে মারি মাছি। এখানে কেন? আরে দেখতে এলাম। আমি এই যুগের সভ্য সচিব, আমার নাম রূপচন্দ্র। ওই এখানে কেন? দেখতে এলাম। আচ্ছা দাদা, এখানে কোন ছবি শুটিং চলছে? যদি তোমার মরণ ফাঁকা না গইজে থাকে তাহলে এখান থেকে পালিয়ে যাও। আরে যাবো নিশ্চয়ই যাবো। এসব মারামারি রক্তারক্তির মধ্যে আমি নেই। তবে যাওয়ার আগে একটা সুসংবাদ দিতে এসেছিলাম। সেই সুসংবাদ, তার আগে ছোট্ট করে জবাব দিন তো। ওখানে মহা উল্লাসে মহা সমারোহে যে লোকগুলো ধান কাটছে, ও লোকগুলো কাদের লোক? আহা, ও তো হাওয়ার গেয়ে গেছে। আর এতক্ষণে ওই জমির ধান কেটে ছাপা হয়ে গেছে ঠিকই, তবে জমির হয় তারা নিজেরাই মার খেয়ে ছাপা হয়ে জমিতে শুয়ে আছে। তুই সালে আমার আদমি কো জবান কিয়া, তোকে আমি छोड़बो ना साले।
পুরুষ আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে অপমান করবে? আমি রুদ্ধ, আমি তেজোদীপ্ত রুদ্র। সব কটা বীর পুরস্কার কাকুলি, এ কাকুলি, আরে যাও যাও, বাড়ি থেকে ছেঁড়া কাপড় নিয়ে এসে এদের ক্ষত স্থানগুলো পেতে দাও। हमें कभी देर ना হবে, বদলা लेंगे, हम जरूर बदला लेंगे। বেশ নেই কুলবের চক্রটা ঠিক আছে। এই শ্বাসে কিনা আর প্রমাণ তুমি নিশ্চয়ই পাবে যখন তোমার ওই বিষক্রিয়ায় জ্বালায় সারা শরীরটা নীল হয়ে যাবে। সুন্দর লাল, আমার উপরটা যতটা সুন্দর ভিতরটা ততটাই রক্তাক্ত লাল, দুয়ে মিলে আমি সুন্দর লাল। দীক্ষাগুরু তো অনেক অভিশাপ দিয়ে গেল, তার মন্ত্র শিষ্য চুপচাপ দাঁড়িয়ে আছে কেন? ও আর কি বলবে রে মা, জানোয়ারের কণ্ঠে কি কোনো ভাষা? বাবা আমি চুপ, তোর মতো কুলাঙ্কারের মুখ থেকে আমি বাবা ডাক শুনতে চাই না। সামান্য স্বার্থের বয়ে মদ খেয়ে মাতাল হয়ে যে অপরকে দিনে দিয়ে মরে ভুলের অসম্মান করায়, এই বাবার উপর অত্যাচার করায়, তোর মতো জানোয়ারের বাবা আমি নই। বেশ, মানুষ থেকে জানোয়ার যখন হয়েছে তখন কার্য সিদ্ধি করবার জন্যে যে কোনো কাজ আমি করব। ওই জমি তোমাকে বিক্রি করতেই হবে, ওখানেই গড়ে উঠবে জনতা সুরা ব্যান্ডের মদের কারখানা, যার ম্যানেজার হব আমি, এই অলোক দাস। স্বার্থ আর লোভ মানুষকে যে কেমন জীবন্ত শয়তানে পরিণত করে, তাই এই অলক্ষী নাক দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম তোমার না। কোথাও লাগেনি তো দাদা? আরে এই নারে 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 বোন না, ওই মশাদের কামড়ে আমার কিছু হয় না রে। আমি দিগ্ভ্রান্ত উল্কা অভিশপ্ত রাহু কোন এক অশুভ মুহূর্তে ওই নবমণ্ডল থেকে ছিটকে পড়েছি এই বন্ধা পৃথিবীর বুকে। আমি তো জানি না, শুধু এইটুকু জানি, পথের পাশে পড়ে থাকা হাজারো পাথরের টুকরোর মধ্যে থেকে পরশ পাথর খুঁজে বের করা সহজ কাজ নয়। আমি চললাম সেই পরশ পাথর খুঁজতে। আপনি আমায় আশীর্বাদ দাদা, ওগো নরকের দেবতা, তুমি কেন এই মহা শ্মশানে বিরাজ করছো? তুমি কি পারো না এই মহা শ্মশান ছেড়ে, আমার গুরুদেবকে ছেড়ে অনেক অনেক দূরে চলে যেতে? গুরুদেবের এই নারকীয় কাজ আমি আর সহ্য করতে পারছি না। মা গো, তুমি আমার গুরুদেবের মন
কৈলাস, গুরুদেব, আমার কোন কার্যকলাপ তোমার অসহ্য লেগেছে যে তুমি মায়ের কাছে সকরুণ প্রার্থনা জানাচ্ছ? অপরাধ নেবেন না। কাল রাতে জয়পুর থানার ওসিকে আপনি মায়ের সামনে বলে দিয়েছি, তাই পবিত্র মন্দির তোমার নরক বলে মনে হচ্ছে, তাই না কৈলাস? নাটা ঠিক নয় গুরুদেব। তবে তুমি কি জানো, কোন সুন্দরী নারী ওই থানায় অভিযোগ জানাতে গেলে আনোয়ার আগে তাকে ধর্ষণ করত, তারপর ভুয়া কেস লিখত। হ্যাঁ, এ কথা আপনি কি করে জানলা? কেমন করে আমার পক্ষে জানা তা সম্ভব হলো, তাই না কৈলাস? তাহলে শোনো, আজ থেকে 22 বছর আগে ওই শুয়োরের বাচ্চা এই বিক্রমপুর থানার ওসি ছিল। তার আর 4 জন ধনের স্বার্থে ও আমাকে বিনা দোষে থানায় আটক করলো। 5 বছরের শিশু পুত্রকে নিয়ে আমার স্ত্রী থানায় গিয়েছিল আমাকে মুক্ত করবার আকুল আশায়। গুরুদেব, তারপর কি হলো? তার সে আশা নিরাশার ভালুচরে হারিয়ে গেল। ওই 4 জন ধনী ব্যক্তি আর থানার ওসি মিলে আমার চোখের সামনে আমার স্ত্রীকে ধর্ষণ করে খুন করলো। আর আমার 5 বছরের শিশু পুত্রকে নিয়ে ফুটবল খেললো। আর আমি লোহার গরদের মধ্যে বসে নিষ্ফল আক্রোশে মাথা ঠুকে ঠুকে রক্তাক্ত শরীরে অজ্ঞান হয়ে গেলাম। চিরটা কাল কি আপনি ভাবেই চলবে গুরুদেব? তার কি কোনো পরিবর্তন হবে না? হবে। এই জন্যই আমি শুরু করেছি এই ধ্বংসযজ্ঞ। আমার স্ত্রী পুত্র সহ এসব অসংখ্য মৃত আত্মার শান্তি কামনায় ওদের দিয়ে যাব, ওই শয়তানদের দিয়ে যাব আমি জীবন আহুতি। একদিন পথ থেকে কুড়িয়ে এনে তোমাকে আমি জীবন দান করেছিলাম। তার জন্য কোনো প্রতিদান আমি চাই না। আমাকে তোমার অসহ্য লাগলে তুমি দূরে, বহু দূরে চলে যাবে। সেখানে গিয়ে তুমি নতুন করে জীবন শুরু করতে পারবে। না গুরুদেব, না, আমি তা চাই। ওঠো বৎস, ওঠো। তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কোনোদিন কোনো কথা বলবো না। আবার আসিব ফিরে ধানে সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল্লে শালিকের বেশে। কে 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 ওই গান গায়? শ্মশানের নিস্তব্ধতা ভেদ করে কার কণ্ঠে ভেসে আসে গান? ও এক পথচারী যুবক গুরুদেব। যাও কৈলাস, যাও, ওকে শীঘ্রই এখানে নিয়ে এসো। যাচ্ছি গুরুদেব, আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। কে কে ওই যুবক? সেই সুর, সেই কণ্ঠস্বর। তবে কি না না, অরূপরতন একবার হারিয়ে গেলে তাকে যে আর মা মাগো, তুই শুধু একটি বার বল, ওই মানি কণ্ঠের অধিকারী কে ওই যুবক? কে ওই যুবক? গুরুদেব, এই সেই যুবক ওই জঙ্গলের পথে পথে গান গাইতে গাইতে যাচ্ছিল। কৈলাস, তুমি এখন যাও। আর শোনো, লক্ষ্য রেখেছো আমাদের বাক্যালাপে তৃতীয় কোনো ব্যক্তি যেন ব্যাঘাত সৃষ্টি করে। তুমি যাও কৈলাস, যাও। আদেশ গুরুদেব, আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালিত হবে। বলো বৎস, কে তুমি? কি নাম তোমার? আমার জন্মগোষ্ঠী কেউ জানবার আগে আমি তাকে নিশ্চয় জানাবো, তবু তার জন্মগোষ্ঠী জানবার পর
অর্থাৎ তুমি তোমার পরিচয় বলবে না? বলবো না তো বলে নেই, বলা উচিত নয়, কারণ আমার প্রশ্নের উত্তর আমি যখন না পাই। পাবে, নিশ্চয়ই পাবে, তবে কয়েকদিন পর। তাহলে আজই বা নয় কেন? এই কেনর উত্তর খুঁজতে তুমি কিছুদিন পর এখানে এসো। সেদিন আমি না থাকলেও আমার ওই পুত্রবৎ কৈলাসের কাছেই পেয়ে যাবে এই কেনর উত্তর। কিন্তু স্বামীজি, আপনি অনেক ব্যথা, অনেক বেদনা বুকে চেপে রেখে একটা মহৎ কাজের উদ্দেশ্যে আমি এখানে এসেছি। কিন্তু ভবিষ্যতে যদি কোনোদিন তোমার সঙ্গে দেখা হয়। আশ্রমের চারিদিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। আপনি আপনি এখানে কেন? ওই একই প্রশ্ন আমি তোমায় করতে পারি রুদ্র, তুমি এই জঙ্গলে কেন? তার মানে তোমরা দুজনকে চিনো, সেটা সন্দেহজনক কেউ নয়। এটা ভেবে নেই আমরা এখান থেকে যাচ্ছি। তবে হ্যাঁ, এটা মায়ের পবিত্র মন্দির, এখানে যেন কেউ মিথ্যা কথা বলো না। শুধু এখানে নয়, যে কোনো জায়গায় মিথ্যা কথাটা বলাটা আমার স্বভাব বিরুদ্ধ। আমি অনেক মিথ্যা কথা বলেছি, কিন্তু এখানে দাঁড়িয়ে আমি আর কোনো মিথ্যা কথা বলতে চাই না। তাহলে একটা প্রশ্নের উত্তর দাও তোমার। বলুন বাবা। তুমি কি রুদ্রকে ভালোবাসো? আপনি আমার বাবা, তাই আপনার সামনে দাঁড়িয়ে আর এই মায়ের মন্দিরে দাঁড়িয়ে আমি শুধু আমার অন্তরের একটা কথাই বলছি, আমি ওকে। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, আর ভালোবাসতে পারবো না। কিন্তু কেন বলো, কেন কেন কেন? আমার জন্য কি তোমাকে এতই অযোগ্য? আমি কি তোমার কোনো যোগ্যই নই? যোগ্যতার প্রশ্ন অবান্তর। আপনার চলার পথের সঙ্গে আমার চলার পথের কোনো মিল নেই, তাই যা কোনোদিন সম্ভব নয়। বেশ, সেটা তোমরাই ঠিক করো। আমার এখানে কাল বিলম্ব অপেক্ষা করার সময় নেই, হাতে আমার অনেক কাজ, তাই আমি চলেই যাচ্ছি। তবে যাওয়ার সময় তোমাদের আশীর্বাদ করছি, আমার কল্যাণেশ্বরী মা যেন তোমাদের শুভ বুদ্ধি দেন, স্বামীজি তোমাদের মনস্কামনা পূর্ণ করেন। স্বামীজি, জয় জয় মা জগদম্বে, স্বামীজি, জয় মা জগদম্বে। স্বামীজি, স্বামীজি, আপনার সঙ্গে রূঢ় ব্যবহার করার জন্য আপনি অপরাধ দেবেন না। আমি নিমিত্ত মাত্র। আমার মা জগদম্বার আদেশে আমার গুরুদেব যা আদেশ করেন আমি তাই প্রতিপালন করি। দিদি, আমাকে ক্ষমা করবেন। জয় জয় জগদম্বে, জয় মা। রুদ্র, তুমি এই কথা বলতে পারলে? রুদ্র, এই কথা তুমি বলতে পারলে ওই স্বামীজির সামনে দাঁড়িয়ে আমাকে? তুমি ভালোবাসা দুরস্ত, আমি আপনার মুখ দেখতে চাই। কিন্তু কেন রুদ্র, কেন কেন কেন? এ কোনো জিজ্ঞাসা করতে আপনার লজ্জা করে না? রুদ্র, সারা দেশের গরিব মেহনতি মানুষের বাজার স্বাধীনতাকে নিলাম বাজারে বিক্রি করতে যাচ্ছেন, আপনি তাদের মদত জোগাচ্ছেন। রুদ্র, আর আমার লক্ষ্য তাদের নির্মূল করা। রুদ্র, তাই আপনার চলার পথের সঙ্গে আমার চলার পথে কোনো মিল নেই। মিলেমিশে একাকার হয়ে যাবে রুদ্র, মিলেমিশে একাকার হয়ে যাবে। শুধুমাত্র কয়েকটা দিন সময় আমাকে দাও। আমার ভাই মন্টু, মন্টু, হ্যাঁ আমার একমাত্র ভাই, যার দুটো কিডনি ড্যামেজ বলেই কলকাতার নার্সিং হোমে ভর্তি আছে। হ্যাঁ, কলকাতার অনার্স বিএ পাশ করেও সামান্য একটা চাকরি জোগাড় করতে না পেরে আজ এই প্রস্তাব মেনে নিতে আমি বাধ্য হয়েছি রুদ্র। হ্যাঁ রুদ্র, হ্যাঁ, আমার ভাইয়ের পড়ার খরচ জোগাই, আর তার বিনিময়ে আমি একটা ভদ্র শিক্ষিত মেয়ে হয়েও আমাকে এই নোংরা পোশাক পরতে হয়। আমি আর কিছুই জানি না রুদ্র, আমাকে তুমি ক্ষমা করে দাও। মনিকা দেবী, মনিকা দেবী, রুদ্র, মনিকা দেবী, মনিকা, শয়তানের যে জালে তুমি জড়িয়ে পড়েছো, তুমি কি পারবে সেই জাল ছিন্ন ভিন্ন করে বেরিয়ে আসতে? পারবো পারবো রুদ্র, পারবো। পারতে যে আমাকে হবেই রুদ্র, কারণ ওদের কপানলের আগুনে যে আমাকে পুড়ে মরতে হয় রুদ্র। তাদের ভালোবাসা ধন্য হয়ে সে মৃত্যু হবে আমার পরম সুখের। তাই তাই
তাই কি? তাই তো তোমাকে নিয়ে আমি বলবো, তুমি আমার জীবনের সাথী, মনিকা, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, লাল্লা লালা লাল্লা লালা লাল্লা লালা লালা। সারা জীবন হে মন তোমার হাসিতে চাই আরো যে কাছে পেতে, তুমি তো কাছে তবু কেন মন চাই আরো যে কাছে পেতে, দু চোখ ভরে তোমায় দেখি তবু তো সাথে মেটে না না না, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। মনিকা, শালা নিলাম হতে দেবে না। সুরের বাচ্চা, কোন সুরের বাচ্চারা এত বড় যে শালা সত্য প্রকাশ চৌধুরীর বঙ্গে বাধার প্রাচীর তুলে দাঁড়াতে চায়। প্রয়োজন হলে এই বিক্রমপুরের মাটিতে বাড়ি এমনকি মানুষে বাঁচার স্বাধীনতাটুকু আমার ইচ্ছা ছাড়া, কারণ নিলাম করবার ক্ষমতা নেই। আছে, কারণ সত্যবাবুর মিথ্যার দীপশিখা নেবার সাধ্য অনেকেরই আছে। তার মানে পাপ আর অধর্মকে সঙ্গী করে যে অন্যায়ের পিরামিড আপনি দখল করেছেন, তার নিচে আপনি যে মমি হয়ে থাকবেন সে বিশ্বাস কিন্তু আমার নির্ভর। তোমার মুখে ওষার মানে আমি শুনতে চাই না। আর সত্য আমারও নেই বাবা, কারণ অন্যায় আর দুর্নীতির যে আসন আপনি দখল করেছেন। হ্যাঁ হ্যাঁ আমি করেছি, তার জন্য তোমাকে বাকি কই ফেরত দিতে হবে নাকি? তার জন্য তোমাকে কিন্তু ওর কাছে কোনো কৈফিয়ত না দিলেও চলবে, কারণ যত অন্যায় তুমি করো না কেন তোমার পরিচয় তুমি ওদের বাবা। সাধনা, হ্যাঁ, কিন্তু যে অন্যায় তুমি মানুষের কাছে করেছো সেই পাপের প্রায়শ্চিত্ত তো তোমাকে করতেই হবে। অর্থ আর ক্ষমতার দম্ভে যে মানুষগুলোকে তুমি পদানত করে রেখেছো তারা চিরকাল আমার পায়ের নিচেই থাকবে। আমার অন্যায়ের অধর্মের জঙ্কা দিকে দিকে বেজে উঠেছে, বুঝতে পারেননি যে সাধারণ মানুষ আপনার অন্যায়ের অবসান চায়। চন্দ্রকান্ত, এটা গাছের ফল দেয় যে টুক করে তুমি পেরে নেবে আমার সিংহাসন। খোদার বেশি দেরি নেই বাবা, কারণ অবিনাশ দাসের জমি দখল বেআইনি মদের ঠেক ভেঙে দেওয়া চন্দ্রকান্ত, পর এক গাড়ি
বিস্ফোরণ, এই ঘটনাগুলো কোন শুভ লক্ষণের বার্তা বহন করে? বাবা চন্দ্রকান্ত, সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করবে আমার টাকা। শোনো, ওই ফাঁকা আওয়াজ দিয়ে কিন্তু কোনো লাভ নেই। দেখো তোমার কোনো দিনেই আপনি মামাকে পাঠিয়েছিলেন বেআইনি জমিগুলো দখল করতে। বলুন বাবা, কি অপরাধ তারা করেছিল? যে অবিনাশ দাসের বিয়ে হবে এই বাড়ির ছোট বউ। বামুন হয়ে চাঁদ ধরা স্পর্ধাটাকে আমি ঘুচিয়ে দেব। বামুন নয়, ওরা যে প্রকৃত মানুষ সেটা আমি আপনাকে প্রমাণ করে দেব। চন্দ্রকান্ত, তার আগে কৈকুলাঙ্গরের রক্তে লালে লাল করে দেব এই চৌধুরী বীরার মাটি। বাবা, মানুষ খুন করতে তোমার যে হাত কাঁপে না সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু তাই বলে ওই পিস্তল দিয়ে তুমি তোমার নিজের ছেলেকে খুন করবো। খুন করে আমি বুঝিয়ে দেবো আমার চলার পথে যারা কুঠার আঘাত করবার চেষ্টা করবে তার জন্য তাদের প্রচার করে আসায় মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া সন্তান। না বাবাকে নয়, আপনি আমাকে গুলি করুন। আমার মৃত্যু দিয়ে শুরু হোক এই চৌধুরী ভিলা মারণ যোগ্য। সূর্য, অনেক অন্যায় আপনি করেছেন। পাপ আর অধর্মের প্রতিমূর্তি হয়ে যে পাপাগার আপনি করে তুলেছেন, তা থেকে মুক্তি পেতে হলে দুই একটা মৃত্যুকে তো আমাদের মেনে নিতেই হবে বাবা। সূর্য, সূর্য হয়নি মা, তুই নিশ্চিত থাক চন্দ্র, কাকলি এ বাড়িতে বউ হয়ে আসবে না। পশ্চিম আকাশে কোনোদিন সূর্য উঠবে না। তাহলে হিরণ্যকশিপুরের ঘরে ভক্ত প্রহ্লাদ কেমন করে জন্মালো বাবা? সূর্য, আর আপনিও তো ধার্মিক অধার্মিক পুত্র, এই চৌধুরী বংশের পশ্চিম আকাশে সূর্য হয়ে উঠেছেন। কাজের জন্য এইসব সাধারণ মানুষের কাছে আমরা হয়েছি ঘৃণার পাত্র। এখনো সময় আছে। তোমার দুটো সন্তান, তাদের হাত ধরে ওই নরক থেকে আবার তুমি ফিরে এসো স্বামী, আবার তুমি ফিরে এসো। তুমি পুলিশের কাছে সারেন্ডার করো। নইলে মানুষের বাঁচার স্বাধীনতাকে আপনার স্বেচ্ছাচারিতা কালো বাজারের নাম করে যে পাপ আপনি করেছেন, সেই পাপে আপনার এক ছেলে মরেছে। না ওগো, কি বললে তুমি? তুমি কি করলে? কি যেন বলছিলাম, আপনাদের বিচারে তো আমি মরে গিয়েছিলাম। দাদা, ঠিক এটার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম সূর্য। সাপলুডোর খেলা শুরু হয়েছে। শালা ময়ে গোটেটা একটু করে উপরে উঠতে শালাকে নিচে নামিয়ে আমি ফেলে দেবো। এই কাউকে কেউ কেন মুখে। তারপর শুরু হবে আমার কাল কেউটের খেলা। আবার চলার পথে যারা বাধার প্রাচীর সৃষ্টি করবার চেষ্টা করবে, আমার বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করার চেষ্টা করবে, এই কাল কেউটের বিষাক্ত ছবলে আমি নেই করে দেব ভয়ঙ্কর নীল। কি হলো দাদা, তোমার কথাই বাবা এমন হিংস্র হয়ে উঠলেন কেন? কি এমন কাজ তুমি করেছো যার জন্য বাবা মা তোমার উপর বিদ্রোহ হয়ে রয়েছে? মা, আপনার ছেলে কি কিছু অন্যায় করেছে? জানি না রে বৌমা, আমি কিচ্ছু বলতে পারবো না। শুধু আমি এইটুকু বলতে পারি, এই চৌধুরী আকাশে
তুমি আর সকলের কাছে রহস্যময় হলেও আমার কাছে তুমি রামচন্দ্র। তোমাদের পেয়ে আমি নিজেকে লক্ষণের চেয়ে বেশি ভাগ্যবান মনে করতাম, কিন্তু কিন্তু আজ কেন জানি না আমার সেই হিসেবের খাতায় একটা বেহিসাবির লাল কালির দাগ পড়ে গেছে। দাদা, বৌদি, তোমরা দেখো, ত্রেতা যুগে রাবণের চক্রান্তে লক্ষণ বর্জন হয়েছিল চন্দ্র, কিন্তু এই কলি যুগে রামায়ণে যেন এই লক্ষণ বর্জন না হয় দাদা, লক্ষণই বর্জন। আপনি কি সর্বনাশ করলেন? উত্তেজনার বসে আপনি কি বললেন? ভবিষ্যতে যা বলতে হতো আজ ঠিক তাই বলেছি। এর পরিণতি কি হতে পারে একবার বুঝতে পেরেছেন? জানি, সেই সঙ্গে আমি এও জানি আজ অথবা কাল হয় মৃত্যুকে আলিঙ্গন করে নয়তো বিতাড়িত হয়ে আমাকে এখান থেকে চলে যেতে হবে। না, অনেক অনেক দূরে। যার ভবিতব্য তাকে তো মেনে নিতেই হয়। রাত্রি দেবী, তবে তবে যার যা ভবিতব্য তাকে তো তা মানতেই হবে রাত্রি দেবী। তবে তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার জীবনের বিনিময়ে হলে এই চৌধুরী ভিলায় আপনার স্বাধীনতাকে কেউ কোনোদিন যাতে হস্তক্ষেপ করতে না পারে তার ব্যবস্থা আমি করে যাবো রাত্রি দেবী। দয়া করবেন, আমি অভাগিনী বলে আমাকে করুণা ভিক্ষা করবেন, আমাকে করুণা ভিক্ষা দেবেন। রাত্রি দেবী, একদিন আমি কঠোর মধ্যে ভেসে এসেছিলাম, আর একদিন হয়তো আমি ভেসে চলে যাবে, কেউ জানবে না এই জীবন খাতার চোখ বিয়োগের কথা, কারণ আমি নিজেই তো জানি না আমি কে, কি আমার প্রকৃত পরিচয়। তাহলে আপনাকে একটা বিশেষ উদ্দেশ্যে সেখানে পাঠানো হয়েছিল, কিন্তু কিন্তু আপনার কথা ভেবে আমি সে কাজ করতে পারিনি। কিন্তু কিন্তু একটা কাজ আমি করেছি। কি কাজ? তৈরি করেছে এক বিশাল নেটওয়ার্ক, যার সাহায্যে কিছুদিনের মধ্যে বিক্রমপুর থেকে মানুষের নিলামের কাজ সব শেষ হয়ে যাবে, আর সেই দিন আপনিও তাদের সঙ্গে ফেলবেন শান্তির নিঃশ্বাস। সেই শান্তির দিনে আপনি আমার পাশে থাকবেন না, তা কি হয়? আপনি স্বামী না ঠিকই, কিন্তু আমার জীবন মরণের আপনি তো আমার দারুণ দেবতা, আমার জীবন মরণের এক হুবুক্কই হৃদয়। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। ঝড়ের আঘাতে আজ কাঁপে দীপ শিখা, জানি না ললাটে আছে কি লেখন লেখা। তুমি তো ভালোই আছো, সবই তুমি জানো, আমরা আছি তুমি সব তুমি জানো। আমাদের সান্ত্বনা
জানাই আমি চরণে তো আমার বেঁচে থাকার স্বাধীনতা একদল জানোয়ারের কাছে আমার বিক্রি হয়ে গেছে, কিন্তু যার জন্যই আজ আমি সর্বস্ব হারাতে বসেছি সে সুস্থ হচ্ছে না কেন? আমার মনটাকে আমি কোনোদিন সুস্থ হয়ে উঠবে না। স্বামী বিবেকানন্দ বলেছেন চালাকি দ্বারাই কোনো মহৎ কাজ সিদ্ধ হয় না। কিন্তু আমি তো কোনো চালাকি চাল চালিনি। মনে রেখো, নারী নক্ষত্র ওয়াজ করার জন্যে 100 জোড়া চোখ তোমার অলওয়েজ রেডি আছে। তাতে আমার কি যায় আসে? আমি যখন কোনো অন্যায় কাজ করিনি। झूठ बोलने की कोशिश मत करना मैम साहब, हम अपने आंखों से देखा। এই কি দেখেছো? কি দেখেছো তুমি? কি দেখেছো? आप और रुद्र बाबू जंगल में नाचा गाना करते। ওরে সালা মোর ছক্কা! সালা ওকে এমনি এমনি কসরত করবে নাকি বিনা কসরতে? কই সে তো আগের মতোই। ওরে সালা না 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 সুন্দরলাল, তাকে আমি এমন দিওয়ানা বানাবো যাতে সে বিশ্বভুবন ভুলে গিয়ে শুধুমাত্র তোমার কথা মতো ওয়াজ করবে। কিন্তু তার আগে তো সে আমাদের একের পর এক প্ল্যান আমাদের ভেস্তে দিচ্ছে, ছদ্মবেশে ভেঙে গুড়িয়ে দিচ্ছে আমাদের বেআইনি মদ জোয়ার ঠিক। ও মাই গড, আমার শক্তিমান গ্যাং হতো ওর হাতে মার খেতে খেতে পুরো কি ব্যাগ বনিয়ে গেল। কালে বিকেলে 7-8 জন চামচেকে নিয়ে ওই নদীর ধারে যাবে, ওখানে বসে থাকা প্রেমিক প্রেমিকাদের উপর অত্যাচার করবে, প্রয়োজনে ওই মেয়েদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করবে। লেকিন তাতে ফায়দা কি হবে বস? হবে হবে, নিশ্চয় হবে। এখানে থাকুক সে, ওখানে ছুটে যাবে রুদ্র, আর তারপর তার প্রাণ বদলির কথা ভেবে রুদ্র নিশ্চয়ই ছুটে যাবে অবিনাশ দাসের বাড়ি। ঠিক তখনই ওই অবিনাশ দাসের বাড়ির কাছাকাছি নাচ গানের আসর জমাবে মরিকা, যাতে এই পাড়ার কিছু লোক জড়ো হয়। ओके बॉस, बोलो मैडम, हमारे कितना समाचार आप रुद्र बाबू के पास पाचार किया? बोलो। বিশ্বাস করো আমি কোনো কথা পাচার করিনি। झूठ मत मैडम, झूठ मत मत बोलो, झूठ बोलने तो तुमको जमीन में खींच लूंगा। কি আপনারা কি করছেন? আপনাদের কি কোনো কাণ্ড জ্ঞান নেই? আরে মশাই, একে যদি আপনাদের এতই ভার বোঝা লেগেছিল তো আমাকে বললেন না কেন? একে আমি আমার বেডরুমে রেখে ও কাজটা আপনাকে করতে হবে না, এ সত্যপ্রকাশ চৌধুরী একাই মুশকিল আসান করে দেবে। হ্যাঁ, এমন একটা জিনিস আপনি একা খেলে। মহিম বাবু, আমার তো চিরন্তন নীতি, যার উপর আমার পছন্দ হয় তার উপরে কেউ চোখ তুলতে চাইলে আমি কি করি মহিম বাবু? কি করেন স্যার? চোখটা উপরে তুলে নেব। তাহলে আপনি এটা অবশ্য আমার মর্জির উপর নির্ভর করছে সুন্দরলাল। তুমি এবার সবকিছু সাফ টাফ করে রাতে আমার স্পেশাল মেনুটা পৌঁছে দিও, কেমন? দুটো দিন অপেক্ষা করতে হবে জামাই বাবু, এখনো ওকে দিয়ে দুটো কাজ করিয়ে নিতে হবে জামাই বাবু। তাহলে আমার পাওয়ার আগে এতক্ষণ কাজটা তুমি করিয়ে নাও রে কেন? ক্ষমা করুন জামাই বাবু,
অন্যায় হয়ে গেছে, মাফ করুন জামাইবাবু। সুন্দরলাল, তাহলে আজকে রাতের মেনুটা সব রেডি আছে বস। আপনি মনোরঞ্জন গেলে এই পিটারের কামে কোই গলতি না আছে। তাহলে স্যার আমি কি একটু অপেক্ষা করব? না, আগে কাজ, তারপর কি এনজয়। রৌদ্রকে শাড়ি, যে শাড়ি তুমি পরেছো ওই সুতো একটাও তোমার শরীরে থাকবে না। তোমার এই নধর হরিণীর শরীরটাকে দিয়ে আমি মাংসের কিমা বানাবো, কিমা। আমাদের সাথে মানে করলে তুমি লাশ বনে যাবে, লাশ। আর সেই গণধর্ষণ করা দেহটা কফিন বন্দি করে আমি ওই কলকাতায় পাঠাবো, আর সেখানে ওই দুই ভাই বোনের লাশ একসঙ্গে পোড়ানো হবে। আমার উপরটা যতটা সুন্দর, ভিতরটা ততটা রক্তাক্ত লাল, দুয়ে মিলে আমি সুন্দর লাল। আমাদের সকলের মুখে তুমি যে কামনার আগুনটাকে জ্বালিয়ে তুলেছো না মনিকা, তার থেকে বাঁচার তোমার একমাত্র পথ তোমার এই রুদ্রবধ। নইলে তোমার শেষ পরিণতি সপ্ত নরকের চেয়েও ভয়ঙ্কর। মানুষের দারিদ্র আর অসহায়তার সুযোগ নিয়ে স্বাধীন দেশের একদল জানোয়ার ঠিক এমনি ভাবে তাদের বাজার স্বাধীনতাকে নিলাম বাজারে বিক্রি করে দিয়েছে। আমি সাংবাদিক হয়েও আমি এই দৃশ্য মানুষের সামনে তুলে ধরার এই ঘটনা সংবাদপত্রে লেখার স্বাধীনতা আমার নেই। এই স্বাধীন দেশে পরাধীন একপাশেই বন্দি আমরা এক একটা চলমান দৃশ্য। এই শালা শুয়োরের বাচ্চা, তুই আমাদের ছবি তুললি কেন? আমরা হলাম স্বাধীন দেশের পুলিশ, একটু মজা করবার স্বাধীনতাও কি আমাদের নেই? নিশ্চয় আছে, নিলে পুলিশ আর শয়তান একাকার হবে কি করে? বন্ধ করে বলে ছবি তুই কি করবে? সংবাদপত্রেই এই জনসাধারণের মুখে আমি তুলে ধরবো। पहले तू भी तस्वीर बने जाबी, तो हर तस्वीरे माला दीते कोई पब्लिक एगिए आसे ना। আপনি যদি চলে যান সাংবাদিক বাবু, এদেশে প্রতিদিন প্রতিরোধে জনগণ হয়ে যাচ্ছে নীরব ক্রুশবিদ্ধ দৃশ্য। তাহলে আপনি কেন আপনার সংবাদ প্রচারে এই খবর পাঠিয়ে দেবেন? বলুন কেন?
ওরে মিষ্টি শোনাবো না আমার সংবাদ আর সাংবাদিকে ওরা সাংবাদিককে এসেছি কি কিন্তু একেবারে নিয়োগ করতে পারেনি তাই अबे साले तेरा मौत का रोज आ गया साले আইন প্রশাসন এবং জনগণকে ব্যঙ্গ বিদ্রুপ করার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করব। মহিম বাবু ফর নাথিং আপনারা কেন এরকম উটকো ঝামেলায় ঝাড়িয়ে পড়ছেন? আপনাদের ওই যোগ বিয়োগের কথাটাতে হিসাবটা করবার আগে আমি আমার হিসাবটা তুলে দেখাবো না? শত অত্যাচার করেও ইংরেজরা কখনো সাংবাদিকে কণ্ঠরোধ করতে পারেনি, আর আপনারাও কোনদিন পারবেন না। তারা যা পারেনি পারি। ওই তো নিজেই চিন্তা কর। সোনার চামচ মুখে দিয়ে জন্মে বাবা লাখ লাখ টাকা গদির উপর বসে ওরকম জ্ঞানের পানি আমি খরচাতে পারি চন্দ্র, কিন্তু ছেঁড়া পোশাক, এক বেলা ভাত আর এক বেলা উপোস আর পয়সার অভাবে সমস্ত বোনের বিয়ে দিতে না পারার যে জ্বালা, সেটা আমিও বুঝি রে হলো। কারণ আমার বাবা ধনী হতে পারেন, কিন্তু এই গ্রামের গরিব মেহনতি মানুষের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক, তাই আমি জানি। কি জানো? কতটুকু জানো তুমি? একটা শিক্ষিত যুবকের বেকারত্বের জ্বালা বুকের ভিতরটা কেমন করে 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 খায়, তা কতটুকু অনুভব করতে পারো তুমি? এই ঘুণধরা সমাজের বুকে বেঁচে থাকতে হলে অভাব অনটন জ্বালা যন্ত্রণা নিশ্চয়ই থাকবে। তাই বলো অন্যায়ের সঙ্গে হাত মিলিয়ে অন্যায় নয় বলতে চাও? তুমি কি ভুলে গেছো? তুমি কি ভুলে গেছো আমার বাবার সেই অন্যায় অত্যাচারের কথা? আমি কিচ্ছু বলিনি চঞ্চ। তবু ওদের সঙ্গে তোমাকে চলতেই হবে, কিন্তু কেন, কিসের জন্যে? চাকরি, যে কোনো একটা চাকরি। চাকরি? কে দেবে? কে দেবে চাকরি? আমার ওই শকুনি মামার সুন্দর লাল। হ্যাঁ, যিনি আমাকে কথা দিয়েছেন আমাদের জমিতে কারখানা হলে। আলোক, আমার মামাকে তুমি কতটুকু চেনো, কতটুকু জানো? তুমি কি জানো? তুমি কি জানো আমার মামা মিথ্যে কথাই কয়ে ফ্লেপসের গুরুদেব সে সাপের চেয়ে খল, বাঘের চেয়ে মস্ত। তুমি এতদিনে বুঝতে পারলে চন্দ্র, আমি কিন্তু অনেক আগেই বুঝেছি। কি বুঝেছো? ওদের সঙ্গে বন্ধুত্বের শেষ পরিণতি কি? আমার এই অবস্থার জন্য কে দায়ী? কেন আমি পথে পথে ঘুরে বেড়াই আর সবাইকে ডেকে বলি সাবধান 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 সাবধান, ভুল করে তুই মরণ পথে হোসনে আগুয়ান, ভুল করে তোরা মরণ পথে হোসনে আগুয়ান। সাবধান 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 সাবধান। কান পেতে শোনে বজ্র বাণী, বলছে ডেকে দণ্ড পানি। কান পেতে শোনে বজ্র বাণী, বলছে ডেকে দণ্ড পানি। পাপীর শাস্তি মৃত্যু শুধু, নাই রে পরিত্রাণ, নাই রে পরিত্রাণ, নাই রে পরিত্রাণ। সাবধান সাবধান সাবধান
সাবধান ভুল করে তোরা মরণ পথে হোসনে আগুয়ান ভুল করে তোরা মরণ পথে হোসনে আগুয়ান সাবধান 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 আলোক, আমার কথা না হয় তুমি ছেড়ে দাও, কিন্তু কার্তিকদার এই অবস্থা দেখে ওকে তুমি বন্ধু কত করে খেলে পানি। আমি 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 আমাকে ছাড়া আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে চিনি না। কিছু মদ না খেলে। অলোক, তুমি তুমি মদ খাবে অলোক? হ্যাঁ অলোক, হাই সোসাইটি মিশতে গেলে ওগুলো একটু একটু দরকার। হ্যাঁ যাক সে কথা, মদ, মেয়ে মানুষ আর টাকা, এই তিনটেই হলো পুরুষ জাতির পর্ব। অলোক, তাই যে কোনো মূল্যেই ওগুলো আমার চাই চাই। অলোক, অলোক, ছি ছি ছি, দিনের পর দিন অলোক কোন নরকের পথে নেমে যাচ্ছে। আমার আমার অজান্তে অলোক যে এইভাবে হারিয়ে যাবে এটা আমি ভাবতেই পারিনি। না 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 না, যেমন করে হোক অলোককে ওই পথ থেকে ফেরাতেই হবে। ওকে যে আর ফেরানো যাবে না বাবা, কারণ লোভ লালসা আর অন্ধকার গহ্বরে যখন মানুষের চুলের মুঠি ধরে টানে বাবু, তখন যে আলোর নিশানা হারিয়ে যায়। কাকাবাবু, তাই বলে একটা শিক্ষিত ছেলে এইভাবে দিনে দিনে ওই ধ্বংসের দিকে এগিয়ে যাবে? সেটা কি আমিও চাই বাবা। আমার একমাত্র ছেলে, যাকে ঘিরে আমার আশা আকাঙ্ক্ষা, সে মদ খেয়ে আর বাবার বোনকে অসম্মান করে কাকাবাবু, শয়তানদের হাত ধরে উচ্ছিন্ন যায়। কিন্তু আমি কি কি করব? নিয়তি কেন বাধ্যতে? কথা তো নয় যেন মধু, নিয়তি কেন বাধ্যতে। আমিও বিশ্বাস করি যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। মহাদেব, তুমি তোমার মেয়ের বিয়েটাও ওই বিধাতার নির্দেশ মেনেই হবে। আমি ওই বিধাতার স্পষ্ট নির্দেশ পেয়েছি, তোমার মেয়ের বিয়ে ওই সামনের বৈশাখেই। কাকাবাবু, আপনারা কথা বলুন, আমি আমি একটু পরে আসছি। হরে কৃষ্ণ হরে হরে। এই ছোট বাবু প্রতিদিন তোমাদের বাড়িতে কি করে? কি আবার করবে? অলোকের বন্ধু, তাই বেড়াতে আসে। এ তো লক্ষণ ভালো নয়। তোমার মেয়েকে নিয়ে করবে কেলো? মহাদেব, বিরক্ত না করে তুমি এখন যাও। আরে যাবো যাবো, ওই বিয়ের ডেটটা ফাইনাল করে তবেই আমি যাব, বুঝেছো ভাইয়া? তুমিও মেয়েটাকে নিয়ে বড় দুশ্চিন্তায় আছো। ওই বউটা মরার পর আমারও ঘরটা ফাঁকা। হরে কৃষ্ণ হরে হরে। কই কচি ছেলেটা সবসময় মামা করে, তাই তুই মিলিয়ে তুমি এবার থেকে বেরিয়ে যাও, নইলে তোমার এই প্রস্তাবের কথা আমার মেয়ে যদি জানতে পারে, তোমাকে মুড়ো ঝাঁটা দিয়ে এমন খাতির করবে যে তোমার বিয়ের স্বাদ চিরকালে মুছে যাবে, বুঝলে? আচ্ছা, বুড়োটা কি যেন বলে গেল? ওর মেয়ে পাড়ায় যা খুশি করে বেরোবে, তবু আমাকে বিয়ে করবে না।